আসসালামু আলাইকুম। একজন হয়তো জয়েন করেছেন, আর দু একজন জয়েন করুক। আমার কিছু ডিক্লারেশন ছিল, নট আমার ডিক্লারেশন। আপনাদের প্রিলি পরীক্ষা নিয়ে খুব রিসেন্টলি আপনারা একটা নোটিস হয়তো অলরেডি পেয়ে গেছেন, যারা এখন অ্যাভেলেবেল আছেন অর্থাৎ অ্যাক্টিভ আছেন যারা অনলাইনে, তারা হয়তো পেয়েছেন সবাই নোটিসটা। তো নোটিসটা আসলে কি? নোটিসটা হচ্ছে আপনাদের হয়তো প্রিলি পরীক্ষা, যেটা এই প্রিলি পরীক্ষাটা এপ্রিল মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে পরীক্ষাটা হয়ে যাবে। তাহলে তৃতীয় বা চতুর্থ সপ্তাহ বলতে আমরা বুঝতে পারছি 20 তারিখের পরে যে কোনো সময় আপনার পরীক্ষার ডেটটা ফেলবে। আপনার হাতে একদমই 2 মাসই সময় আছে, কারণ এপ্রিলের যে প্রথম সপ্তাহ এটা আসলে আমি কখনো বলবো না, এটা আপনার প্রিপারেশন নেওয়ার জন্য একটা সময় হিসেবে আপনি গুনতে পারেন। কেন? কারণ হচ্ছে প্রথমে আপনাকে ভাবতে হয় আমি আসলে প্রিপারেশন কিভাবে নিব, পড়বো কিভাবে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা হয়। বেশ কয়েকজন জয়েন করেছেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর যারা পরীক্ষার্থীরা জয়েন করেছেন, আমার মনে হচ্ছে আপনারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি যখন এই জায়গাটাতে ছিলাম, পরীক্ষার সিদ্ধান্ত পাওয়ার সাথে সাথে আমি নিজে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। তো আপনারা এর মধ্যেই যারা অ্যাক্টিভ আছেন তারা হয়তো নোটিস পেয়েছেন আপনাদের এপ্রিলের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে পরীক্ষা কি হয়ে যাবে, প্রিলি পরীক্ষাটা হয়ে যাবে। এবং আরো একটা সিদ্ধান্ত, খুবই অবাক করা, আরো একটা সিদ্ধান্ত আমরা একই সাথে পেয়ে গেছি, সেটা হচ্ছে এই বছরে আরো একটা প্রিলি এক্সাম হবে। তাহলে অনেকে ভাবছিলেন আমরা যারা এবছর অনেকে রেজিস্ট্রেশন করতে পারিনি কিংবা অনেকের ইন্টিমেশন পিরিয়ডটা ফিল আপ হয়নি, তাদের ক্ষেত্রে কি, বা যারা প্রিপারেশন কমপ্লিটলি নেয়নি, আমরা দেখছি অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে, পরীক্ষা হবে কি হবে না আমরা জানি না। তো অনেকে ঠিকভাবে প্রিপারেশন নেয়নি, খুব হেলাফেলা করে পড়েছে কিংবা এখনো নিজেকে প্রস্তুত মনে করছে না। তো তাদের ক্ষেত্রে হচ্ছে এবছরই আমি যেটা এতদিন আপনাদেরকে ক্লাস নেওয়ার সময় বলছিলাম, এবছরই আপনাকে আইনজীবী হতে হবে। আপনি এটা ভাবতে পারবেন না যে আরো একটা বছর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবো, আরো একটা বছর আমি শিক্ষানবিশ আইনজীবী এটা বলে বেড়াবো। তো এখন এই সুবিধাটা তাহলে গেল। এবছর আরো একটা প্রিলি এক্সাম যদি হয়ে যায় বছরের শেষে, তার মানে এবছর আপনাকে আইনজীবী হতেই হবে, আর কোনো উপায় নেই। পড়তে যদি হয় সেটা এখন থেকেই পড়তে হবে। প্রিলি প্রিপারেশন, রিটেন প্রিপারেশন, মানে অ্যাট এ টাইম সবার ভাবতে হবে আমি আসলে সময় নেই আমার হাতে, অলরেডি অনেকটুকু সময় পার হয়ে গেছে, তাই সিদ্ধান্তটা এভাবে দিয়ে দিয়েছে। আপনাদের প্রিলি পরীক্ষা কখন হবে, আরো একটা প্রিলি পরীক্ষা কখন হবে, সেটার একটা সম্ভাব্য সিদ্ধান্ত আপনারা পেয়ে গেছেন। তাহলে এখন অ্যাজ অ্যান মানে এক্সামিনি হিসেবে আপনার আসলে করণীয়টা কি? আপনার করণীয় যদি আমি বলি, এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, কখন করব আমি এপ্রিলের সময় কাউন্টই করতে বলছি না ভাই, একটু আগে এটা মেনশন করেছিলাম যে এপ্রিলের সময়টা আপনি কাউন্টই করতে পারবেন না, আপনার হাতেই আছে এই 2 মাস। এপ্রিলের সময়টা আপনার হাতে নেই। এপ্রিলের 4 দিন আপনি টেনশনে থাকবেন, 2 দিন আপনার মন ভালো লাগছে না, কারণ আসলে কি হবে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে। তার মধ্যে 2 দিন যারা ঢাকায় যাচ্ছেন আসছেন এটার দুশ্চিন্তা এবং অন্যান্য দুশ্চিন্তা তো আছে। তাহলে এপ্রিলে আপনার হাতে কোনো সময় নেই, আপনার সময় আছে পড়া শেষ করা এবং রিভিশন সহ। এটা হচ্ছে এই মার্চ এবং ফেব্রুয়ারি এবং এই মার্চের এই 2টা মাসই আপনার হাতে আছে। আর এপ্রিলের যে প্রথম সপ্তাহ, ওই সপ্তাহ হচ্ছে আপনার রিভিউ করা এবং নিজেকে এটা বোঝানো যে না আসলে যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম রাখেন তাহলে আসলে আমার এবার আইনজীবী হওয়া কেউ থামাতে পারছে না, প্রিলিটা আমি পাশ করে ফেলবই। এইটা হচ্ছে আপাতত এপ্রিল মাসে আপনি এইটুকু ভাবতে পারেন। তাহলে এখন যারা প্রিলি প্রিপারেশন এতদিন নিচ্ছেন, যে দুজনে রিপ্লাই করলাম এই 2 জন আমাদের স্টুডেন্ট, আমরা জানি এবং আমি ক্লাস নিতে আপনাদের পেয়েছি। আপনারা 2 জনই কিন্তু পড়াশোনা করছেন, আমি দেখেছি পড়ছেন এবং খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট হিসেবে আছেন। বাকিরা যারা আছেন আমি তাদেরকে বলবো, যদি আইনজীবী হওয়ার স্বপ্নটা আসলে থাকে, এটা আসলে স্বপ্ন না, আইনজীবী হওয়ার ইচ্ছাটা যদি থাকে, এটা সত্যি করতে হলে এখন থেকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার আসলে কোনো বিকল্প নেই। পৃথিবীতে পড়াশোনা সবচেয়ে প্রতিশোধ পরায়ণ একটা জিনিস। এখন পড়বেন না, পাশ করবেন না, এরপর যদি গিয়ে বলেন প্রিলি প্রশ্ন কঠিন হয়েছে, প্রশ্নের উত্তর দিতে পারিনি, এবার কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করেছে,
এ ধরনের অযৌক্তিক এবং এই ধরনের এগুলোকে আমরা বলতাম লেম এক্সকিউজ, এগুলো খুবই লেম এক্সকিউজ। কেন লেম এক্সকিউজ? কারণ হচ্ছে পরীক্ষার প্রশ্ন কঠিন কেন হবে না? আপনাকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পরীক্ষার প্রশ্ন সহজ হবে? পরীক্ষার প্রশ্ন কঠিন হবে, কিন্তু আপনি পড়লে এই কঠিন প্রশ্নটা আপনি সমাধান করে চলে আসতে পারবেন। দ্বিতীয়ত, আপনাদের এবার কমিটি চেঞ্জ হয়েছে, সবকিছু একটা পরিবর্তন এসছে এবং গত বছর থেকে এ ব্যাপারে কথা হচ্ছিল যে আপনারা বিচারক নিয়োগ প্রক্রিয়া যদি এত কঠিন হয়, বিচারক নিয়োগ প্রক্রিয়া একজন যোগ্য বিচারক আসার জন্য যদি এতগুলো ইয়ার মধ্যে দিয়ে মানে স্টেপের মধ্যে দিয়ে পার হতে হয়, আমাদের আইনজীবীরাও সব যোগ্য আইনজীবীরা আমাদের এখানে আসুক, আমরা সেটা চাই সবাই। তাহলে আপনাদের পরীক্ষা সহজ কেন হবে? আপনাদের পরীক্ষা সহজ হওয়ার কথা না। কিন্তু একজনের কমেন্টটা পড়ি, আমরা যারা এবার পরীক্ষায় বসবো তাদের পরের পরীক্ষার করার কথা চিন্তা করা উচিত নয়। এক্স্যাক্টলি, পরের পরীক্ষার কথা আপনি আসলে চিন্তাই করতে পারবেন না। নিজের কনফিডেন্স লেভেল যদি এই 0 পয়েন্টে নিয়ে আসেন তাহলে মনে হবে, তাহলে আসলে টিকতে পারবেন না। ছোটবেলায় একটা কথা শুনতাম না, তুমি যখন ভাববে তুমি এইখানে যাবে, তখন যদি তুমি দৌড়ে গিয়ে এতটুকুও পৌঁছাও তখনও তোমার মনে হবে তুমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছেছো। কিন্তু আমি ভাবলাম না, আমি হয়তো পারবো না, আমি কতটুকু করতে পারবো আমি জানি না। ঠিক তখনই আপনি আসলে খুবই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে চলে যাবেন এবং আপনি যেটা অ্যাচিভ করতে চাচ্ছেন সেটা আপনার পক্ষে সহজে খুঁজে পাওয়া বা আপনার সহজে সেটা অর্জন করাটা সম্ভব হবে না। তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রিলি ব্যাচের কথা আপনারা সবাই জানেন, স্পেশাল প্রিলি যে প্ল্যান 60 ব্যাচটা, এইটার ক্লাসগুলো কখন হবে। অনেকের একটা ভয় আমি বলে দিচ্ছি, অনেকে যাদের সাথে যোগাযোগ হচ্ছে তাদের কথা হচ্ছে, ম্যাডাম আমাদের ক্লাস শিডিউল দিচ্ছে, এই 2 মাসের মধ্যে ক্লাস কখন করব, পরীক্ষা কখন দিব, আপনারা কি আসলে মক টেস্টগুলো আমাদের নিচ্ছেন কিনা, উইকলি টেস্ট যেগুলো হচ্ছে। এবং আগে আমাদের যেটা নিয়ম ছিল, প্রত্যেক ক্লাসে যে সিলেবাসে পড়ানো হতো সেই সিলেবাসের উপর আপনি একটা পরীক্ষা দিতেন তার পরের দিন বা 2 দিন পরে। এরপর আবার পুরো সপ্তাহের যে 3টা ক্লাস, এই 3টা ক্লাসের পরে আবার একটা উইকলি টেস্ট হতো। তাহলে এই পরীক্ষাগুলো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে মানে আপনাদেরকে পরীক্ষা দেওয়া থেকে আমরা বঞ্চিত করছি না। তাই আলাদা করে এক্সাম ব্যাচ আছে কিনা, আমি একটা এক্সাম ব্যাচ জয়েন করতে চাচ্ছি, এটার কোনো প্রয়োজন নেই। ক্লাস করুন, ক্লাস রেকর্ডিং শুনুন, রিভিশন দিন, পড়ুন এবং পরীক্ষা দিন। মডেল টেস্ট মাস্টার আপনাদের সবার কাছে আছে, প্রিলি মাস্টার সবার কাছে আছে, বিশ্বাস করুন। প্রিলি মাস্টার এমন একটা বই যেটা আমি আমার এই প্র্যাকটিস সহ আমার যে কোনো চাকরির পরীক্ষা যখন আমার দিতে হয়, আমি সবার আগে প্রিলি মাস্টার বইটা নিই, আমি এই বইটা থেকে পুরোটা রিভিউ করে যাই। এই বইটার বিকল্প হয়তো অনেকের কাছে আছে, আমার কাছে এই বইটার বিকল্প আপাতত নেই। একদম মুখস্থ করে ফেলুন প্রিলি মাস্টার বইটা, মানে এখানে যা আছে সবটুকু পড়ুন, সবটুকু মাথায় রাখার চেষ্টা করুন। যে সাবজেক্টে অর্থাৎ যে 7টা আইনে আপনার 100% আয়ত্ত রাখা অসম্ভব, এটা কখনোই সম্ভব না, কঠিন হয়ে যায় আমাদের জন্য, পরীক্ষার আগে সেটা আরো কঠিন। তাহলে এই মুহূর্তে কি করবেন? এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে আইনটাতে আপনার মনে হচ্ছে আমি অনেক চেষ্টা করেও এটা মনে রাখতে পারছি না, আমি অনেক চেষ্টা করেও এটা আমি আয়ত্তে আনতে পারছি না, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বাকি যে 6টা আইন আছে, বাকি যে 5টা আইন আছে, এটা দিয়ে আমি কভার দিব। অর্থাৎ বার কাউন্সিল অর্ডার আমি সবগুলো উত্তর করতে পারতে হবে, সাক্ষ্য আইন আমার সবগুলো পারতে হবে, লিমিটেশন আমি সবগুলো পারতে হবে, এইটা মাথায় রাখতে হবে। সিপিসিতে আপনার দুর্বলতা থাকতে পারে, কারণ সিপিসিতে দিনের সংখ্যা অনেক, কখনো 30 দিন, কখনো 90 দিন, একতরফা রদের আবেদন, এইগুলো সহ অর্ডার আদেশ অনেকগুলো, এগুলো মনে রাখতে স্টুডেন্টদের কষ্ট হয়। সেক্ষেত্রে আপনাকে ব্যাকআপটা ভেবে নিতে হবে। এই ব্যাকআপটা ভাববেন, পড়াশোনা করতে গিয়ে স্ট্রেসড আউট হয়ে বা প্যানিক অ্যাটাক করবেন, অর্থাৎ প্যানিকিং যে সিচুয়েশনে সেখানে চলে যাওয়া যাবে না। পড়ুন, আপনি পড়লে আপনাকে আসলে ঠেকানোর কেউ নেই। কারণ আমরা কি জানি, আল্লাহ বলছেন আল্লাহ তাকেই সহযোগিতা করেন যিনি নিজেকে সহযোগিতা করেন। এখন আপনি যদি বিশ্বাস করেন আমি আমাকে সহযোগিতা করছি এবং আমি আমার 100% দিচ্ছি, তাহলে আল্লাহ আপনাকে ঠেকাবেন না। আল্লাহ আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যা ডিজার্ভ করেন আল্লাহ আপনাকে সেটা দিবেন। আল্লাহ আমাদেরকে এই প্রতিশ্রুতি, তো আমরা জানি যে আমরা যতটুকু ধর্ম নিয়ে পড়াশোনা করেছি আমরা জানি যে এই বান্দার কাছে এই প্রতিশ্রুতি আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা টিকে যাব, আমি আশা করছি। এবং যারা নক করছেন মেন স্কুলে যে পরীক্ষা হয় এতে কত % পাইলে, আচ্ছা এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি একটি বই নিয়েছি আর নেওয়ার প্রয়োজন মনে হয় না। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমি বলছি। তাহলে যেটা বলছিলাম, এই মুহূর্তে আপনাদের যা করণীয়, কিভাবে পড়াশোনা করবেন, যে জায়গায় আপনার এতদিন ফোকাস ছিল, এটা হতে পারে পারিবারিক কাজ, এটা হতে পারে পারিবারিক আদার ফর্মালিটিস, জব সেক্টর, আদার অ্যাক্টিভিটিস, অনেকে আছে অনেক অন্যান্য রকমের কোর্সেসে জয়েন করে আছেন, তাদের সবাইকে বলবো এই মুহূর্তে ভাবুন আগামী 2 মাস পুরো সময়টা দিতে হবে প্রথমত। দ্বিতীয়ত, রমজান মাস আসছে, খুবই সুন্দর একটা মাস এবং স্টুডেন্টদের জন্য এর চাইতে সুন্দর মাস হতে পারে না। কেন?
সময় সময় খাওয়ার যে সময়টা নষ্ট হয়, 2টা বাজে উঠো, ভাত খেতে খেতে বাজে দিয়ে আর 3:30, কখনো টেবিলে বসলে আব্বু আম্মু সবার সাথে গল্প আড্ডা দিয়ে টাইম নষ্ট করছি, এই সময়টা নষ্ট হচ্ছে না। ফজর পর্যন্ত আপনি জেগে থাকুন। আমি বলি সাধারণত যারা ফজরের পরে পড়াশোনা করতে পারেন তারা ফজরের পর থেকে পড়াশোনা করেন। আর যারা রাত জাগতে পছন্দ করেন কিংবা রাত জাগাটাই যাদের অভ্যেস, তারা কি করবেন, তারা হচ্ছে সেহরি খেয়ে নামাজ পড়ে এরপর ঘুমাবেন। এর আগে ঘুমানোর দরকার নেই, ঘুমাবেন, পরীক্ষার পরে ঘুমানো যাবে, অনেক ঘুমানোর সময় আছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, উঠুন, পড়াশোনা করে খাওয়া দাওয়া করুন। রাতে একটা টাইমে অনেকে ভাত খায় বা কিছু খায়, খাওয়ার পরে আপনি আধা ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করুন। তিলাওয়াত করার পর আপনার একটা রিফ্রেশমেন্ট হলো, আপনি একটু সরে আসলেন, মানসিকভাবে একটু সেটেলড হলেন। এরপর আপনি আবার পড়তে বসুন। একটা টাইম বের করুন যে এই সময়টা আমার পড়া হচ্ছে না, রোজা রাখছি, হয়রান হয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে, ওই সময় মডেল টেস্ট মাস্টার পরীক্ষা দিন। মডেল টেস্ট মাস্টার বইটা নিয়ে পরীক্ষা দিতে থাকুন। এখন একজন যিনি প্রশ্ন করলেন যে আসলে কত পার্সেন্ট পেলে আমি মনে করবো আমি খুব ভালো করছি, এই ক্ষেত্রে আমি যদি একটা কনক্লুসিভ কিছু বলে দিই, আপনি হতাশাবোধ করবেন। আমি হতাশাবোধ করতাম। আমার কাছে মনে হতো, আমি নিজে একটা টার্গেট সেট করে রাখছিলাম যে এখানে 100 মার্কস, তো আমি নেগেটিভ মার্কস বা অন্যান্য হিসেব করে আমার যতক্ষণ না পর্যন্ত দেখছি আমি 75 আপ বা 75 পর্যন্ত পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি কনফিডেন্স পেতাম না যে আমি আসলে পরীক্ষায় কি করব। কারণ পরীক্ষায় আমি স্ট্রেসড হব, পরীক্ষায় আমি ভয় পেয়ে যাব, আমি নার্ভাস হব, কয়েক জায়গায় আমি খাওয়া দাগিয়ে আসবো, অনেক সময় আমার পড়া মনে পড়ে না। তো এগুলো নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় থাকতাম এবং আমার মনে হয় অন্যান্য স্টুডেন্টরাও এইসব নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। তাই কত পার্সেন্ট পাবেন এটা আমি বলবো না, তবে আমি বলবো যদি আপনি দেখেন আপনি যখন পরীক্ষায় জয়েন করছেন, পরীক্ষা অ্যাটেন্ড করছেন, 60-এর মধ্যে আপনি থাকছেন বা 50, কোনোভাবে 50 পেয়েছেন, কোনোভাবে 52-55 পেয়েছেন, তাহলে আপনার প্রিপারেশনটা এখনো খুব নড়বড়ে, আপনি প্রিপারেশনটা খুব ভালো করে নেননি। আর মডেল টেস্ট মাস্টার আপনি আসলে কিভাবে প্র্যাকটিস করবেন, ইটস আ মাস্ট। আমি বারবার বলছি ইটস আ মাস্ট। আপনি ওখানে ফেল করুন, ওখানে পাশ করুন, যেটাই হোক ইটস আ মাস্ট। প্রতিদিন রেগুলারলি রুটিন করে আপনি একটা পরীক্ষা দিবেনই মডেল টেস্ট মাস্টার থেকে। এবার হচ্ছে মডেল টেস্ট মাস্টার আপনি পেন্সিল দিয়ে দাগাবেন। পেন্সিল দিয়ে দাগানোর পরে আপনি টুকে নিবেন যে ধরুন আমি আগামীকাল 6 তারিখ আমি মডেল টেস্ট 1 পরীক্ষা দিয়েছি, আমি নাম্বার পেয়েছি ধরুন 60। তাহলে আগামী 3-4 দিন পরে আমি একই পরীক্ষাটা আবার দিয়ে দেখবো আমি ওখানে কত পাচ্ছি। এখন যেদিন আপনি 60 পেয়েছেন, আগামীকাল আপনি পরীক্ষায় 60 পেলেন, আপনার করণীয় হচ্ছে আপনি যখন দেখলেন যে আপনি 40টা ভুল করেছেন, তার মধ্যে 10টা আপনি দাগাতে পারেননি বা 6টা আপনি দাগাতে পারেননি, এই প্রত্যেকটা সেকশন অ্যানালাইসিস করে এবং খুব ভালো করে ইনস অ্যান্ড আউট করে নেওয়া। অর্থাৎ আপনি এমনভাবে পড়ে নেবেন যে এই সেকশন থেকে আর যত ধরনের প্রশ্ন আসে এটা যাতে আমি উত্তর করতে পারি, নট অনলি ওই কোয়েশ্চেনের উত্তর। আমি কি অ্যানালাইসিসটা বোঝাতে পারছি? মডেল টেস্ট মাস্টারে বা যে কোনো পরীক্ষায় আপনি যখন কোনো অ্যান্সার ভুল লিখবেন, আপনি যখন কোনো একটা অ্যান্সার উত্তর করতে পারছেন না, ছেড়ে দিয়েছেন, এই ক্ষেত্রে অ্যানালাইসিসের নিয়ম হচ্ছে যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটা আপনি যে সেকশন এটার উত্তর হবে সঠিক উত্তর, ওই সেকশনটা ইনস অ্যান্ড আউট সবকিছু ভালো করে প্রিলি মাস্টার থেকে পড়ে নেবেন প্রথমত। দ্বিতীয়ত আপনার কাছে 3টা আরো অপশন আছে না, ক, খ, গ, ঘ। ক উত্তর তো বাকি 3টা, এখন বাকি 3টা আরো কয়েকটা সেকশন আমি হয়তো দিয়েছি, আরো কোনো রেফারেন্স মূলক কথা লিখেছি বা বিস্তারিত কিছু লিখেছি, তখন আপনি ওগুলো একটু অ্যানালাইসিস করে নেবেন, এগুলো কোন ধারার অধীনে বা এখানে আসলে কি বলতে চাচ্ছে, আমি কেন এগুলো দাগালাম না, নিজের কাছে একটা প্রশ্ন করবেন। এক্ষেত্রে একটু সময় নেবে। তাই আমি বলছি মডেল টেস্ট মাস্টারটা যে টাইমটা আপনার পড়ার টাইম, যে টাইমটা আপনার মুখস্থ করার সময়, ওই সময় মডেল টেস্ট মাস্টার ধরবেন না। ধরুন পড়তে পড়তে হয়রান হচ্ছেন, হয়রান হয়ে গেছে বা পড়তে পড়তে আর নিতে পারছে না, মাথা জ্যাম হয়ে গেছে, মাথা ধরে গেছে, ওই মুহূর্তে 1 কাপ চা খান, কিছুক্ষণ হেঁটে আসুন, পরিবারের কারোর সাথে কিছুক্ষণ কথা বলুন, কথা বলে এসে এরপর আবার মডেল টেস্ট মাস্টার বইটা নিন। পরীক্ষার আগে বন্ধু বান্ধবদের সাথে গল্প একটু কমিয়ে দিবেন। গল্প কমিয়ে দিবেন কিভাবে, তুই কতটুকু পড়েছিস, আমি এতটুকু পড়েছি, আমার কোনোভাবেই পড়া হচ্ছে না, কি করব বুঝতে পারছি না, এই কথাগুলোতে যাবেন না। ধরুন আপনার বন্ধু আপনার চাইতে বেশি পড়েছে, তখন মনে হবে আচ্ছা ও তো সব পড়ে ফেলেছে, আমি তো পড়ি না, আমার কি হবে। অথবা আপনার বন্ধু পড়েনি, তখন মনে হবে আমি ওর চাইতে অনেক বেশি পড়ছি, তার মানে ও 2 মাস থেকে পড়তেছে, আমি 4 মাস থেকে পড়তেছি, আমি তো টিকবই। তো এই ধরনের উদ্ভট কনফিডেন্সও আসার দরকার নেই, আর উদ্ভট হতাশাগ্রস্ত হবার দরকার নেই। একদমই নিজেকে নিয়ে চিন্তা করবেন যে এই মুহূর্তে আমি সবকিছু, আমি যা বলবো, আমি যদি বলি আমি কনফিডেন্ট আছি পরীক্ষা নিয়ে, তাহলে আমি কনফিডেন্ট। আমি যদি বলি আমার কনফিডেন্স নিয়ে আমি পরীক্ষায় পাশ করতে পারবো কিনা সন্দেহ আছে, তাহলে অবশ্যই সন্দেহ আছে। আরো বেশি পড়াশোনা করুন। এবং পড়ার ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি আলাদা নিজের জন্য একটা রুটিন করব কিনা। আমি সাজেস্ট করি না। যারা প্রিলি ব্যাচের স্টুডেন্টরা আছেন, আমরা খুব সুন্দর করে আপনাদের একটা শিডিউল তৈরি করে দিয়েছি, আপনার আলাদা করে কোনো রুটিন করবার প্রয়োজন নেই। আমি বলবো আপনি আমাদের রুটিন অনুযায়ী পড়াশোনা করুন,
ক্লাসগুলো আবার আবার করুন, অর্থাৎ একবার ক্লাস করে বসে যাবে না, প্রয়োজনে রিপিটেড ক্লাস রেকর্ডগুলো শুনুন। দ্বিতীয়ত, যাদের আসলে অন্য সবার সাথে তাল মিলিয়ে চলতে কষ্ট হয়, অনেক স্টুডেন্ট আছে কোচিংয়ে বা অন্যান্য সবার সাথে মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারে না, তারা তাদের সুবিধা মতো রুটিন করবেন বা তাদের সুবিধা মতো গুছিয়ে নেবেন কিভাবে পড়বো। কিন্তু রুটিনের বাইরে, অর্থাৎ আমরা যে রুটিন দিচ্ছি, আমরা যে শিডিউল দিচ্ছি, সেই শিডিউলের বাইরে গিয়ে এমন কোনো শিডিউল তৈরি করবেন না যে দুইটা শিডিউলে ক্ল্যাশ করবে। তখন আপনার প্রায়োরিটি হবে আমি যেটা তৈরি করেছি আমি ওইটাই পড়বো, এটা করবেন না। আমরা চেষ্টা করি এমনভাবে পড়ানোর, আমরা চেষ্টা করি এমনভাবে গাইড করানোর যাতে আপনি পড়তে বাধ্য হন এবং আপনার ফুল প্রুফ একটা প্রিপারেশন হয়। তাই আমাদের উপর এইটুকু ভরসা আপনার রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রিলি ব্যাচের কথাটা। প্রিলি ব্যাচে আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, হয়তো প্রিলি ব্যাচে যারা আছেন প্ল্যান 60 ব্যাচটাতে আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা অলরেডি শিডিউল পেয়ে গেছেন, আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। ভর্তি ইচ্ছুক যারা আছেন, আমার লাইভ দেখছেন কিনা আমি জানি না, ভর্তি ইচ্ছুক যারা আছেন তারা ভর্তি হয়ে যান। আর যদি মনে হয়, আর যারা আছেন আসলে অনেকেই আমরা চয়েস করে নিই, ইটস আ চয়েস যে আমি কোচিংয়ে পড়বো কিনা, কারো গাইডলাইন নিব কিনা, তারা যদি মনে করে না আমি নিজেই পড়বো, নিজের রুটিন অনুযায়ী পড়ে নেব, এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি তাও হয়ে থাকে আমি বলবো নিজে রুটিন করে পড়া শুরু করুন, অর্থাৎ বসে থাকবেন না। বসে থাকলে এখন সময়টা হাতে নেই, রিটেনের জন্য আপনারা কিন্তু খুব বেশি একটা সময় পাবেন না। প্রিলি মাস্টার যারা পড়ছেন, আমি কেন বললাম ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে, মুখস্থ করতে হবে। দেখুন রিটেনের ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমি পড়ছি, হ্যাঁ আমি পড়েছি, আমি জানি, আমি বিস্তারিত লিখতে পারছি না। পরীক্ষার হলে আমার সেকশনের কথাগুলো মনে আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না 10 নম্বর মূল্যবানের একটা প্রশ্নের জন্য আমি খাতায় লেখা বাড়াবো কিভাবে, অর্থাৎ বিশ্লেষণ করব কিভাবে। ওই মুহূর্তে আমি ওইসব স্টুডেন্টসদেরকে বলি আপনি যদি পুরো সেকশনটা যেভাবে ছিল মূল পয়েন্টগুলো, অর্থাৎ প্রিলি মাস্টারকে একটু ইমাজিন করুন, আপনি যদি সেভাবেও সেকশনটা নিয়ে আইনগত ব্যাখ্যাটা দিয়ে আসতে পারেন, আমি যদি এক্সামিনার হয়ে আছে, অর্থাৎ অ্যাজ অ্যান এক্সামিনার, এবং আমি যা প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স করেছি এই অনুযায়ী স্টুডেন্টকে নাম্বার দেওয়া হয়, আমি এটা করেছি। তাই এইসব নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিজের মাথা নষ্ট করবেন না। পরীক্ষা আপনার হবেই, কবে হবে, কত তারিখ পরীক্ষা হতে পারে, 20 তারিখ না 15 তারিখ, 14 তারিখ তো একটা বিয়ের দাওয়াত আছে, এসব না ভেবে শুধুমাত্র পড়াশোনা করুন। প্রিলিতে টেকাটা সবচেয়ে বড় স্টেপ এবং সবচেয়ে কঠিন স্টেপ হচ্ছে প্রিলিতে টেকা, এরপর রিটার্নের কথা আসছে। তাই প্রিলি নিয়ে আসলে আপনাকে অনেক বেশি কি হতে হবে, ফোকাসড হতে হবে এবং অনেক বেশি নিজেকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে আমার আসলে আর কোনো জায়গা নেই, এই বছর আইনজীবী হওয়া ছাড়া আর কোনো জায়গা নেই। দেখুন এবছরে যদি প্রিলি পাস করতে না পারেন, সবাই জিজ্ঞেস করে প্রিলি পাস করনি, প্রিলি পাস করনি, এই উত্তরটা দেওয়ার মতো হতাশাজনক বিষয় আর কিছুই হতে পারে না। খুবই খুবই বিরক্তিকর একটা প্রশ্ন। সালাম দিয়েছেন একজন, বলছে আপু একটা বই নিয়েছি, আপু প্রিলি মাস্টার মডেল টেস্ট মাস্টার যদি আপনার হাতে থাকে আমি আশা করছি আর কিছু লাগবে না, আমার লাগেনি। জুডিশিয়ারি প্রিপারেশন নিতে আমি এই দুটোই পড়ি। ইভেন আমি যখনই কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, সেখানে যদি কোনো রিটেন পরীক্ষা দিতে হয়, আমি সবার আগে এই বই দুটো করি। আমার কাছে এই দুটো বই মনে হয় মোর দ্যান ইনাফ। একটা স্টুডেন্ট বা একজন আইনের শিক্ষার্থী যদি এই বইয়ের উপরে আয়ত্তে রাখতে পারে, তার কাছে তার আসলে ঠেকার জায়গা খুব কম। এই আর হচ্ছে, আর কারো কি কোনো উত্তর দিতে আমি ভুল করেছি বা মিস করে গেছি কিনা? ভোরে পড়াশোনা হয় না, কত ঘন্টা? আপু কত ঘন্টা আমি বলি না কখনো কাউকে, কত ঘন্টা এটা একটা আমি এরকম ঘন্টা চুজ করে দেই না, আমি এটা অপছন্দ করি। আমার কোনোদিন পড়া হয় 5 ঘন্টা, কোনোদিন আমি পড়তে পারি না। আমার মাথায় থাকে আমি যেদিন পড়তে পারছি না তার পরের দিন আমি এটা পুরোটা কভার করে দিব, এটা আমার দায়িত্ব। আমি যদি ডিফল্টার হই আমার সেটাকে শুধরাতে হবে, আমি এটুকু জানি। তাই আমি ঘন্টা ঠিক করে দেই না। কিন্তু মনে রাখবেন পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করছেন কিনা, নিজের শিডিউল অনুযায়ী নিজের পড়া কমপ্লিট করছেন কিনা। সময় নষ্ট করা যাবে না। যারা ভোরে পড়তে পারেন না তারা রাত জেগে পড়বেন, রাতে আপনার কোনো কাজ নেই, ফেসবুক রিল দেখার দরকার নেই, কারোর সাথে গল্প করার দরকার নেই। যাদের বাসায় হাজবেন্ড আছে হাজবেন্ডের সাথে গল্প করবার দরকার নেই, পরে পাশের রুমে একটা পড়ার রুম রাখুন। বাচ্চা আছে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিন রাতে 10টা বাজে। যদি বাচ্চা রাতের 11টার পরে ঘুমায়, সেই বাচ্চাকে বলেন তোমাকে এই 2টা মাস 10টার মধ্যে ঘুমাতে হবে, যেভাবেই হোক। যারা অফিস করছেন, অফিস থেকে আসছি টায়ার্ড হয়ে গেছি, নামাজ কালাম পরে ঘুমিয়ে পড়ুন, দ্রুত ভাত খান, বাসায় বলুন যে আমাকে দ্রুত ভাত খেতে হবে। আর যারা শুধুমাত্র শিক্ষার্থী এবং শুধুমাত্র বার কাউন্সিলকে ফোকাস করে পড়াশোনা করছেন, তাদের তো কোনো আর কোনো দুশ্চিন্তাই নেই, তারা শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করুন। আমার কথা হচ্ছে দিনে 24 ঘন্টা হলে আপনি আপনার ব্যক্তিগত যা একদম নেসেসারি কাজ, এই কাজগুলো বাদ রেখে যতটুকু কাজ আপনাকে শেষ করতে যতটুকু সময় আপনি দিতে পারবেন পড়ায়, আপনার সময়টা দিতে হবে। রিটেন নিয়ে কিছু বলছেন মনে হয় একজন, প্রিভিয়াস এর কোয়েশ্চেন্স গুলো। আচ্ছা বলছি আমি,
আচ্ছা, আমাদের মডেল টেস্ট মাস্টার বইটা আছে এবং এটা আপনাদের নিউয়েস্ট এডিশন। মডেল টেস্ট মাস্টারের ব্যাপারে আপনারা যদি শেখ হাফরোজা মাহি এবং আয়শা আক্তারকে নক দেন, ওনারা আপনাকে বই সম্পর্কে যাবতীয় ডিটেলসগুলো দিয়ে দিবে। এখন একজন প্রশ্ন করেছেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিভাবে পাবো। আমরা প্রিলি মাস্টারের প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা সেকশন থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা দিয়ে দিয়েছি প্রথমত। আর দ্বিতীয়ত, এরপরও যদি আপনারা চান যে আমি কোনো প্রশ্ন ব্যাংক চাচ্ছি, এই প্রশ্ন ব্যাংক থেকে ব্যাখ্যা সহ পড়বো, সেক্ষেত্রে বাজারে অনেকগুলো বই আছে। এর মধ্যে আমি একটা বই পড়েছি, আমি যখন ছিলাম তখন লিগাম প্রশ্ন ব্যাংক একটা বই পড়েছি। কিন্তু আপনাদের এত অল্প সময়, এর মধ্যে আসলে প্রশ্ন ব্যাংকও পড়বেন, মূল বইও পড়বেন, মুখস্থ করবেন, এটা কতটুকু সময় আপনি পাবেন আমি জানি না। আপনি এটা দেখতে পারেন। রিটেন নিয়ে আমি কথা বলছি, 1 মিনিট। প্রিলি কোর্স ফি কত টাকা? ভাই, আমি যে আইডি থেকে লাইভে এসেছি, এই লাইভে মানে এই আইডিতে আমাকে নক করবেন যারা হচ্ছে প্রিলি ব্যাচটাতে ভর্তি হতে চাচ্ছেন। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এখন বাজে রাত 9টা প্রায়। আপনাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার কথা, আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শিডিউল আমাদের এই গ্রুপটাতে, যে গ্রুপ থেকে আমি লাইভে এসেছি, এখানেই আপনাদের কি দেওয়া আছে, শিডিউলটা দেওয়া আছে এবং আপনাদের মেন্টরস কারা হবে তাদের নামও বলা আছে। তাই সেখান থেকে শিডিউল নিয়ে যারা আসলে পড়াশোনা করতে চাচ্ছেন, আমি বলবো দেরি করবেন না, সময় নষ্ট করবার প্রয়োজন নেই। কথা বলে ভর্তি হওয়ার থাকলে ভর্তি হয়ে যান, ভর্তি যদি হওয়ার না থাকে নিজে পড়বো ভাবেন, তাহলে নিজে পড়া শুরু করুন। এখানে সময় নষ্ট করবার কোনো অবকাশ নেই। আচ্ছা, আইন কলেজে চান্স পাবো? আচ্ছা, এটা তো একটু ইরিলিভেন্ট প্রশ্ন, এটার উত্তর আপনি হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি যতটুকু জানি আমি সেটার উত্তর আপনাকে অবশ্যই দিব। আচ্ছা, রিটেন নিয়ে একটু কথা বলি। রিটেনের প্রিপারেশন যারা নেবেন, আমাদের রিটেন কোর্স কিন্তু চালু আছে, রিটেন রেগুলার কোর্স। রিটেন ব্যাচে অনেকেই ভর্তি হয়ে গেছেন। যারা ভর্তি হননি কিংবা ভর্তি হবেন কি হবেন না ভাবছেন, আমি সাজেস্ট করি ভর্তি হয়ে যেতে। আমি আসলে যখনই পড়াশোনা করি, আমি আমার কথা বলি, আমি যখনই পড়াশোনা করি আমি ভাবি আমাকে দুইটা প্রিপারেশন একসাথে নিতে হবে। আমি আসলে জানি না কিভাবে প্রিলির প্রিপারেশন আলাদা নিতে হয়, কিভাবে রিটার্নের প্রিপারেশন আলাদা নিতে হয়। আমি জানি আমি যদি একটা বেয়ার অ্যাক্ট পড়ি, একটা বেয়ার অ্যাক্টের ব্যাখ্যা পড়া শুরু করি, সেকশন বুঝতে শুরু করি, তাহলে সেখানে রিটার্নের প্রিপারেশন আবার আলাদা কিভাবে? কারণ রিটেনের প্রিপারেশন আলাদা এভাবে যে আপনার কি করতে হবে, লিখিত কিভাবে লিখবো, ব্যাখ্যা কিভাবে হবে, বিশ্লেষণধর্মী প্রশ্নগুলো কেমন, কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, ওগুলো আমি আপনাকে গাইড করব। তো সেক্ষেত্রে আমি যারা প্রিলির স্টুডেন্টরা আছেন, আমি তাদেরকে বলবো রিটেনের জন্য ভর্তি হয়ে যান। এটা ভাবার দরকার নেই আমি টিকবো কি টিকবো না, তার কোনো নাই ঠিক। ভাবুন যে আমি টিকবো, পুরোটাই তো আপনার উপর, নিজের উপর ইনভেস্টমেন্ট নাকি? এখানে তো আপনার হারানোর কিছু নেই, আপনার গেইন করে নেওয়ার অনেক কিছু আছে, হারানোর আসলে কিছু নেই। যেহেতু হারানোর কিছু নেই, আমি বলবো প্রিলি এবং রিটেন উভয় ব্যাচে ভর্তি হন এবং প্রিপারেশন নেওয়া শুরু করুন। যদি উভয় ব্যাচে ভর্তি হতে একান্ত কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে প্রিলির সাথে নিজে ঘরে বসে রিটেনের জন্য পড়াশোনা করুন। রিটেন মাস্টার বইটা আছে, লিখিত মাস্টার বইটা নিন, প্রিলি মাস্টার এবং লিখিত মাস্টার একসাথে পড়ুন। প্রিলি মাস্টার এবং লিখিত মাস্টার পড়ার জন্য আমি একটা টেকনিক ফলো করতে বলি, যদিও সেটা নিয়ে এখন আমি আর মন্তব্য করব না, ওইটা আমি পরে জানাবো। আমাকে দুটো কিভাবে পড়বো এই বিষয় নিয়ে একটু বলুন। আচ্ছা, আমি একটু বলে দিই, যারা মানে প্রিলি ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে ধরুন, আজকে আমি আপনাদের ক্লাস নিচ্ছি এভিডেন্স অ্যাক্ট 5 থেকে 55, জাস্ট ধরে নিন। হ্যাঁ, 5 থেকে সেকশন 5 থেকে আমি 55 পড়াচ্ছি। এখানে মূলত 3টা পার্ট আমি আজকে পড়াচ্ছি। আমাদের প্রিলি মাস্টারের বইয়ে সবগুলো চ্যাপ্টার কি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আছে না? ধরুন আজকে আমি 3টা পার্টের ক্লাস আপনার একসাথে নিচ্ছি। তাহলে আপনি যখন আমার ক্লাস করলেন, ক্লাস করার পরে আপনি বইটা নেবেন, প্রিলি মাস্টার বই। প্রিলি মাস্টার বই থেকে এই 3টা পার্ট খুব ভালো করে পড়ে নেবেন। ভালো করে শুনুন কিন্তু, এই 3টা পার্টের প্রত্যেকটা সেকশন ইনস অ্যান্ড আউট পুরোটা ভালো করে পড়ে নেবেন। এরপর সাথে লিখিত মাস্টার বইটা আপনার পাশেই আছে, বইয়ের পাতা উল্টান, দেখেন যে এই 5 থেকে 55 ধারার মধ্যে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ এই ধারাসমূহ থেকে লিখিত প্রশ্নগুলোর ধরন কেমন। আর ধরন কেমন সাথে সাথে যখন আপনি প্রশ্ন করবেন প্রথমে, এরপর আপনি উত্তর পড়ছেন, তাহলে আপনি ফ্যানটা কি ছাড়বো, গরম লাগছে আজকে। আচ্ছা, যদি আপনি লিখিত মাস্টার বইটা থেকে পড়েন তখন আপনি উত্তরটাও পড়ে নিচ্ছেন, তাহলে আপনি বুঝতে পারছেন। আমি প্রথমে সেকশন পড়লাম, সেকশনে কি কি আছে আমি জানি। সেকশন থেকে যখন লিখিত মাস্টার বইটা খুললাম, আমি দেখলাম যে এই সেকশন থেকে বিশ্লেষণধর্মী বা পরীক্ষায় বিগত বছরে এই স্টাইলে কোয়েশ্চেন্স আসে।
উত্তরটা কিভাবে লিখছে, যে বিশ্লেষণধর্মী লেখা সেটা আপনি পড়ে নিলেন, তাহলে আপনাকে ফুল প্রুফ প্রিপারেশন হয়ে গেল। এবং আপনাকে একদিন পেনাল কোড প্রিলিতে পড়ছি, আরেকদিন লিখিত মাস্টারের সিপিসি পড়ছি, এই ধরনের ক্ল্যাশ বা এই ধরনের ঝামেলা আপনার মধ্যে আর হচ্ছে না এবং আসছে না। লিখিত মাস্টার পড়ার ধরনটা এটাই। আপাতত এটা নিয়ে আর ব্যাখ্যা করব না। যদি কারো কিছু জানার থাকে কাইন্ডলি আমাকে এই আইডিতে নক করবেন, আমি ইনশাল্লাহ আরো ব্যাখ্যা বলে দেবো। হ্যাঁ, আমি লেকচার হিসেবে জয়েন হয়েছি, আইনজীবী হওয়ার ক্ষেত্রে আমার কি কোনো বাধা আছে? না, কোনো বাধাই নেই। আইনজীবী হওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধা নেই। কেন বাধা থাকবে? আপনি লেকচারার হিসেবে জয়েন করেছেন, আপনি যদি অ্যাডভোকেট হিসেবে লাইসেন্স গ্রহণ করে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো বাধা নেই। এবং আমি যতটুকু জানি প্রত্যেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, কিংবা যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকে, কোনো ইউনিভার্সিটির অর্ডিন্যান্স বা কোনো তাদের কোনো রুলসে এই ধরনের কিছু নেই। আমি এমন কিছু শুনিনি আগে। এই আচ্ছা, যাই হোক, আমি আশা করছি আমি সবার প্রশ্নের উত্তর মোটামুটি দিয়েছি। আর কারো কি কোনো প্রশ্ন আছে যেটা আমি মিস করে গেছি? প্রিলি কোর্স, আচ্ছা, যারা কোর্স ফি জানতে চাচ্ছেন কাইন্ডলি আমার আইডিতে নক করবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দিব সময় মতো। রিটেন নিয়ে আব্দুল হালিম ভাই একটু জানতে চেয়েছেন। আব্দুল হালিম ভাই খুবই শর্টে আমি বললাম, এর চাইতে বেশি বিস্তারিত বলছি না, তবে রিটেন প্রিপারেশন নেওয়া শুরু করুন। রিটেন প্রিপারেশন নিতে ভুলবেন না। এখন আমি আমাদের ব্যাচের কথাগুলো আপনাদের একটু বলে দিই, কি কি ব্যাচ এখন আপাতত রানিং ব্যাচগুলো কি এবং কোথায় আপনি ভর্তি হলে ভালো হবে। প্রথম হচ্ছে আপনাকে প্রিলি, যারা প্রিলি পরীক্ষার্থী তারা প্ল্যান 60-তে জয়েন করতে পারেন। প্ল্যান 60-তে অলরেডি অনেকগুলো স্টুডেন্ট জয়েন হয়ে গেছেন, আশা করছি এখনো ভর্তি নিবে। আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, নেক্সট থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা শিডিউলটা দিয়ে দিয়েছি, শিডিউলটা দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আসলে 60 দিনে আমি আপনার ক্লাসেস শেষ করছি এবং কারা আপনার ক্লাসেস নিচ্ছেন, কয়টা থেকে ক্লাস নেবেন, কত তারিখ ক্লাস নেবে, এই সবগুলো ডিটেলস আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে রিটেন ব্যাচে যারা রিটেন পরীক্ষার্থীরা আছেন, অনেকে আছে গত বছর রিটেনে পাশ করতে পারেননি, তারা এবার আবার রিটেনে অ্যাপিয়ার করছেন, কিংবা প্রিলির স্টুডেন্ট যারা আছেন তারা রিটেন এবং প্রিলি দুটোরই প্রিপারেশন একসাথে নিতে যাচ্ছেন, যেটা আমরা সাজেস্ট করে থাকি সাধারণত। সেক্ষেত্রে রিটেন ব্যাচের ভর্তি প্রক্রিয়া অলরেডি মানে চলমান। তাদের ওরিয়েন্টেশন ক্লাস এই মুহূর্তে ডেটটা মনে করতে পারছি না। আমার সাথে এখানে কে আছে আমি একটু দেখি। মিনিলয় স্কুল থেকে, আচ্ছা, আমাদের কেউ কি আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা, অ্যাডভোকেট শেখ আফরোজা মাহি কিংবা আয়েশা আক্তার আপু, কেউ যদি থেকে থাকেন কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিন তো আমাকে আপনাদের আমাদের রিটেন যে ব্যাচটা, রিটেন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা কবে, আর ভর্তি তো এখনো চলমান, এই বিষয়টা আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিবেন। যারা ভর্তি হতে চান তারা আমি যে আইডি থেকে এসেছি সেই আইডিতে নক করবেন, কিংবা আয়েশা আক্তার আপু এবং শেখ আফরোজা আপুর সাথেও কথা বলতে পারেন। কোন সাবজেক্টের সাথে কোনটা মিলিয়ে পড়বো, আমি রিটেন দিব। আচ্ছা, শিক্ষানবিশ সময় আজকে দিয়ে 4 মাস, 4 মাস 7 দিন। যদি বার কাউন্সিল প্রিলি পরীক্ষা 6 মাস পূর্ণ না হলে তো পরীক্ষা দিতে পারার কথা না। আপনি আপনার বার কাউন্সিল যে বারের আন্ডারে আপনি পরীক্ষা দিবেন, যাদের মাধ্যমে আমরা মূলত রেজিস্ট্রেশন করে থাকি তাদের সাথে একটু কথা বলে দেখবেন, কারণ এটা আসলে জেনে নেওয়া উচিত। তবে আমি জানি 6 মাসের বেশি, মানে 6 মাস পূর্ণ না হলে পরীক্ষায় জয়েন করতে পারে না। আচ্ছা, একজনের একটা প্রশ্ন ছিল ভুলে গেলাম। আচ্ছা, কোন সাবজেক্টের সাথে কোনটা মিলিয়ে পড়বো? রিটেনের ক্ষেত্রে কোন সাবজেক্টের সাথে কোনটা মিলিয়ে পড়বো, প্রিলি আর রিটেন? যদি তাই হয়, প্রথমে বললাম না, আপনি যদি এখন পেনাল প্রিলি ক্লাস করেন তাহলে আপনি এই মুহূর্তে প্রিলি রিটেনটাই পড়বেন। রিটেন ব্যাচে আপনার প্রিলি পেনাল ক্লাস হচ্ছে কি হচ্ছে না সেটা পরবর্তী চিন্তা। এই মুহূর্তে আজকে আপনি প্রিলি ব্যাচে ক্লাস করলেন পেনাল কোডের উপরে, তাহলে আপনি যেটা করবেন, ধারা 76 থেকে ধারা 100 পর্যন্ত ক্লাস করেছেন, তো এই ধারা 76 থেকে 100 পর্যন্ত বিগত বছরে রিটেন কি কি প্রশ্ন এসছে সেটা লিখিত মাস্টার বই থেকে পড়ে নেবেন। দেখুন, আমরা প্রিলিতে অনেকগুলো সেকশন আমার পড়তে হয়, তাই না? আবার বেশ কিছু সেকশন আমার না পড়লেও চলে। রিটেনের ক্ষেত্রে সবগুলো সেকশন থেকে কি প্রশ্ন আসে? সবগুলো সেকশন থেকে কিন্তু প্রশ্ন আসে না। তাই ধরুন 76 থেকে 100 ধারা, অনেকগুলো ধারা মনে হলেও লিখিততে সব ধারা থেকে প্রশ্ন আসে না। তাই ওই পার্টটা ওপেন করবেন লিখিত মাস্টার বইতে, সেখানে দেখে নেবেন। আর যদি ইন্ডিভিজুয়ালি আপনি জাস্ট জিজ্ঞেস করতে চান যে আসলে কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্ট মিলিয়ে পড়া উচিত, কোনো সাবজেক্টের সাথেই কোনো সাবজেক্ট মিলিয়ে পড়া উচিত না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, যদিও দেওয়ানির ক্ষেত্রে আমরা সিআরপিসি না, সিপিসি, এসআর অ্যাক্ট, এরপর হচ্ছে লিমিটেশন, এগুলো আমরা বলি কাছাকাছি, এরপরে মিলিয়ে পড়তে বলি না। মিলিয়ে পড়বার প্রয়োজন নেই। এই মুহূর্তে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পড়বেন, ইন্ডিভিজুয়ালি ফোকাসড থাকবেন, হ্যান্ড নোটগুলো পড়বেন, হ্যান্ড নোট থেকে রিভিশন দিবেন, আর প্রত্যেকটা আলাদা করে মনে রাখার চেষ্টা করবেন। এই
আচ্ছা, পুরো প্রশ্নটা আমার, আচ্ছা এটা হয়তো আমাকে বলেননি। আচ্ছা, এই মূলত এটাই কথা। তাহলে আপনারা সবাই নোটিস পেয়ে গেছেন, যাদের মধ্যে এখনো সিরিয়াসনেস আসছে না, যাদের কাছে মনে হচ্ছে আমি তো আগে অনেক পড়েছি, একাডেমিক্যালি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, এটা কোনো ব্যাপার না, তাদের বলছি এটা কোনো ব্যাপার। জীবন আসলে কখন কোথায় নিয়ে যায় এটা খুব অনিশ্চিত। তাই যদি প্রয়োজনে আপনার সিরিয়াসনেস আনার জন্য এই যে সিদ্ধান্তটা এসছে, নোটিশটা, সেটা যদি প্রিন্ট আউট করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখতে হয়, ঘরের দেয়ালে লাগিয়ে রাখুন। আর বিশেষ করে প্রিলি ব্যাচের স্টুডেন্টরা, আপনাদের শিডিউল যেটা সেটা প্রিন্ট করবেন না খাতায় লিখে নেবেন আমি জানি না, তবে চোখের সামনে রাখুন। আপনার মাথায় রাখতে হবে আপনি কি প্ল্যানে 60 দিন পড়ছেন, 60 দিনে আমাদের সাথে আপনি কিভাবে পড়া শেষ করবেন। আমি তো আমার ক্লাস নিয়ে যাব, আপনি পড়লেন না, সেক্ষেত্রে আপনি ফলপ্রসূ মানে কোনো রেজাল্ট পাবেন না। এরপর যদি এসে বলেন 60 দিন ক্লাস করেছিলাম, কি পড়াইছে জানি না, আমি তো পাশ করি নাই, সেটা দায়ভার কিন্তু আমাদের না। আমি পড়িয়ে যাব, আমি পড়ানোর সাথে সাথে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, 6 মাস পূর্ণ হলেও এখনো ফর্ম ফিল আপের ডেট পাইনি। আপু, যে বারের আন্ডারে আপনি অ্যাপ্লাই করছেন, ওই বারে যে মানে যাদের মাধ্যমে আপনি কার্যক্রমটা করেছেন, যেমন আমরা চিটং বারের আন্ডারে, আমরা ওখানে একজন আছে, তার সাথে আমরা কথা বলেছি, শ্রীরূপদা আছেন, বার কাউন্সিলে যারা যারা আছেন আর কি অফিসাররা, আপনি এমন কেউ থাকলে তার সাথে কথা বলুন, এবং আমি আশা করছি সে আপনাকে কোনো একটা সমাধান দিবে বা কিছু বলবে। তাহলে এখানে কি আমি আমার লাইভ সেশনটা শেষ করব? কারো কি কোনো কথা আছে কিছু বলার? যেটা আমি, যদি আমি কারো প্রশ্ন মিস করে যাই, কাইন্ডলি প্রশ্নটা আবার রিপিট করুন, কারণ উপরে স্ক্রল করলে সব প্রশ্ন আসছে না হয়তো। আর হচ্ছে আপাতত এতটুকুই আমার বলা, এর চাইতে বেশি কিছু বলার নেই। পড়াশোনা করুন, আপনাদের জন্য আসলে অনেক অনেক শুভকামনা রইল। এই সময়টা খুব কঠিন যায়, পড়াশোনার জন্য মানসিক স্থিতি যেমন রাখতে হয়, ঠিক তেমন পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা করতে গিয়ে স্থিতিটাও হারিয়ে ফেলি। তেমন একটা দোটানার সময় মনে হয় মহাসমুদ্রে পড়ে গেছি। আমি সাঁতরে যাচ্ছি তো সাঁতরে যাচ্ছি, কখনো হয়রান হয়ে যাচ্ছি, মনে হচ্ছে হয়রান হলেই তো ডুবে যাব, হয়রান হওয়া যাবে না, কিন্তু সাঁতরাতে গেলে হয়রান না হয়ে উপায় নেই, হয়তো হয়রান তো হতেই হবে। সাঁতরাচ্ছি হয়রান কিভাবে না হয়ে থাকি, তাই না? তাই আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি যারা আছেন, যারা চেষ্টা করছেন, আপনারা সবাই খুব খুব ভালো রেজাল্ট করবেন, এবং আপনারা সবাই আইনজীবী হয়ে আসুন, এটাই আমরা চাই। সবাই রেজাল্ট পাওয়ার পর যখন মেসেজ করে কিংবা জানায়, এটা খুবই আনন্দের এবং খুব ভালো লাগার, যে যাক আলহামদুলিল্লাহ যারা চেষ্টা করেছেন তারা পেরেছেন। এটা খুব সুন্দর একটা রেজাল্ট আমরা সবার কাছ থেকে শুনতে চাই। আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে আমি মিস করে যাই, বা কেউ আর কিছু জানতে চান, কিছু বলতে চান, আমি যে আইডি থেকে আপনাদের লাইভে এসেছি সেই আইডিতে নক করবেন, কিংবা অ্যাডভোকেট শেখ আফরোজা মাহিকে নক করবেন। অ্যাডভোকেট আয়েশা আক্তার আপনাদের সাথে আছেন, তারা আপনাদেরকে যেভাবেই সম্ভব সহযোগিতা করার, আমরা সেভাবেই আপনাদের সহযোগিতা করব পড়াশোনার ক্ষেত্রে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ফিনিশ